এই জন্য আমি চাচ্ছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু বিজনেসটা চালু করতে। কেউ যেন না বলতে পারে, আঙ্গুল দেখাতে পারে আপনাদের মধ্যে ইউনিটি নেই। সবাই সবাই থেকে ইউনিটি থেকে যদি প্রতিষ্ঠানটা চালু করি তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। কারোর মধ্যে কিন্তু এই যে আজকে লেখালেখি হচ্ছে, কোনো লেখালেখি থাকবে না। আমার কথা হইলো কাউকে নিয়ে কুটাকু করে কথা বলার দরকার নেই আমাদের। হ্যাঁ, আমাদের মান অভিমান থাকতেই পারে, সেই মান অভিমান নিয়ে কাউকে কুটাকু করে কথা বলা, রফিকুল আমিনকে গালি দেওয়া, এই যে কয়েকজনে লেখছেন, এগুলি ঠিক না। খারাপ কথা লেখা ঠিক না। বাটপার সিটার বলা, আমাকেও তো বাটপার সিটার বলতে পারেন আগামী দিনে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে। তো আমি তো আশা করবো না আপনাদের মাঝ থেকে এই শব্দগুলো পাবো। তো আমাদের কথা হলো আপনাদেরকে প্রতিষ্ঠিত করে যদি আমরা বিদায় নিতে পারি, নিজকে নিজে ধন্য মনে করবো। সেই জন্য আমরা কাজ করব, আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। সেই সুযোগটুকু করে দিবেন। তোমাদের দরকার হয় না। তখন থেকে যখন বাংলাদেশে আসার পরে যখন আমরা মামলা খেয়ে গেলাম, মামলা খাওয়ার পরে দেখেন, মামলা খাওয়ার পরে কিন্তু আমরা দৌড়াদৌড়ি করেছি, বিভিন্ন জায়গায় চেষ্টা করেছি, কিন্তু আমরা ছাড় পাইনি। ছাড় না পাওয়ার কারণে আমরা কি করেছি, সেই যখন আমাদের মামলা হলো, মামলা হওয়ার পরে আমরা জামিন নিলাম, জামিন নেওয়ার পর জামিন ক্যান্সেল করে মাহবুব আলম অ্যাটর্নি জেনারেল সে লোয়ার করে গেল। এরশাদের সময় একবার গেল, আমাদের সময় দ্বিতীয়বার গেল সে, যে আমাদের জামিনটা ক্যান্সেল করানো। করানোর ফলে তো আমরা পলাতক হয়ে গেলাম। তো সান্ডা করবো, সান্ডা যখন করতেছিল ডিআরও মনির আমাকে ফোন দিয়ে বলেন, এমডি সাহেব রফিকুল আমিন সাহেব তো সান্ডা করতেছে, যেন হারুন সাহেব সান্ডা করতে, মনির লাইনে আছে, মনির শুনতেছে। তখন সে অনেকবার ফোন দিয়েছে, আমি যেখানে লুকানো ছিলাম সেখানে ভোররাত্রে চাইদি নামাজ পড়তে, ওইটা দেখি মনিরের ফোন। তো বললাম কি ব্যাপার, কোথায় আছে আন্ডা করছে। আমি বুঝি তাইলে আমিও আসতেছি, কারণ উনাকে একা ছাড়া যাবে না। আমি যখন দুদুকে যতবার আমাকে ডাকছে ততবার দেখছি রফিকুল আমিনের প্রতি ক্ষিপ্ততা, তারা ক্ষিপ্ত। কে ক্ষিপ্ত? ওরা ক্ষিপ্ত। তখন আমি উনাকে একা ছাড়বো না, তখন আমি গেলাম। যাওয়ার পরে বিশ্বনাথের বাসা, প্রথম মনিরের বাসা গেলাম, মনির বাসাতে বিশ্বনাথের বাসা, ওখানে যাই রফিকুল আমিন নাস্তা করতেছে সকালবেলা বসে। তখন আমার বললো চেয়ারম্যান সাহেব আপনি চলে আসেন। আমি চলে আসি। তো আপনি যাওয়ার দরকার না, আমি যাই। আমি বুঝছি না, আপনাকে একা ছাড়বো না। তখন আমরা দুইজনে বসে একটা প্ল্যান করলাম, কি কারে দিয়ে প্রতিষ্ঠান চালানো যায়। তখন সাকিব রে হেড পড়ে, এখানে মনির ছিল, আমাদের সাকিব ছিল, ওই যে ডিয়ার কর্মকার বাবু ছিল, সবাইকে মিলে আমরা কয়েকজনে মিলে এসে আমরা কমিটি করে দিলাম প্রতিষ্ঠান রান করার জন্য। সাকিব সে দায়িত্বটা নেয় নেই, না নেওয়ার ফলে দায়িত্ব নেয় নেই সাকিব। তারপরে কি করলেন, মুসাদ্দেক আলী খান আমরা রিমান্ডে, তখন আইসা আমাদেরকে বলেন, এমডি সাহেবের হাতে পায়ে ধরে বলাইছেন, হ্যাঁ আপনার বাতিজা থাকতে তাকে সিও বানান, তাকে হেড বানাই, সেটা প্রতিষ্ঠান চালু করে। তখন দেখা গেছে সাকিব যখন দায়িত্ব নিয়ে, তখন কিন্তু আশরাফকে, আশরাফ আছেন শুনছেন, আশরাফকে সিও বানাই কিন্তু আমরা দায়িত্ব দিয়ে আসছিলাম। তারপরে দেখেন রিমান্ডে থাকা অবস্থা কখন আমাদের অ্যাটাচমেন্ট হয়েছে সেটাও জানার দরকার আছে। আপনার যেহেতু পিএইচডি, অনেক গ্রহণযোগ্যতা আপনাদের আছে, অনেক কাজ করেছেন, আর পিএইচডিতে আপনি হওয়া যায় না, অনেক গ্রহণযোগ্যতা আপনাদের আছে। তখন যখন রিমান্ডে থাকা অবস্থা, আমার গাড়িটা আমার ড্রাইভারে নিয়ে আমার এক আত্মীয় বিক্রি করে দিয়েছে। তখন আমরা বলতেছিলাম দেখেন আমরা ঢুকলাম, সারেন্ডার করলাম, আত্মসমর্পণ করলাম, আমাদের সম্পদ এখনই বেচাকিনি শুরু হয়ে গেছে। তখন দুদুকে বুদ্ধি দিল, একটা কাজ করে অ্যাটাচমেন্ট করলে, আমাদের লোক বল নাই তো, অ্যাটাচমেন্ট করে আপনাদেরকে দায়িত্ব দিয়ে দেয়, আপনাদের অফিস সেক্রেটারি মিজানকে দায়িত্ব দিয়ে দেয়। তাইলে অফিস সেক্রেটারি যদি দায়িত্ব নেয় তাইলে কিন্তু আর সমস্যা নাই, আপনাদের সম্পদ গুলা কেউ নিবে না, ভয় পাবে, যেহেতু দুদুকে অ্যাটাচমেন্ট, ভয় কেউ দখল করতে পারবে না, ইলিগেল ভাবে কেউ দখল করতে পারবে। বেশ ভালো। এখন আর আমাদের অফিস সেক্রেটারি মিজান সাহেব দায়িত্ব নিচ্ছে না, দায়িত্ব নিচ্ছে না 3 মাস 4 মাস 5 মাস পরে আবার তারা গেলেন জেল গেটে দেখা করতে। দেখা করতে যাই বলেন আমাদেরকে, রফিকুল আমিনকে আমাকে ডাকলেন, আমরা আসলাম। আসার পরে বলতেছে আপনারা কি জাদু জানেন, আপনারা এত লোকগুলাকে এমন জাদু করছেন, তাদের এত লোক ডাই কেন আপনাদের বিরুদ্ধে মামলা করে না কেন, মামলা করে না কেন, আপনারা জাদু জানেন না। আরে ভাই আমরা তো জাদুর লোক না, আমরা মার্কেটিং এর লোক, আমরা ব্যবহার দিয়ে তাদেরকে মার্কেটিং শিখেছি, আমরা বিহেভ দিয়ে তাদেরকে তাদের সাথে চলছে, এই জন্য আমাদের কোনো সমস্যা হয় না। আর আমাদের সাথে কোনো সমস্যা তারা করবে না, আমাদের এগিয়ে যাবে না। না জাদু জানেন, আপনার দুজনে জাদু জানেন, আপনার কথার পটু তো আপনার দুজনে জাদু জানেন। যাই এত কিছু করার পরে দেখেন, এই যে যদি দায়িত্ব নিতেন আমার অফিস সেক্রেটারি, তাইলে কিন্তু আজকে পুলিশ হাতে দেওয়া হয়। তখন তারা ডিসিশন নিচ্ছে পুলিশের দায়িত্ব, তাদের লোকবল নাই, পুলিশকে দায়িত্ব দিল। আজকে পুলিশের দায়িত্ব দেওয়ার কারণে কিন্তু এত কাহিনীগুলো হয়েছে, আমাদের সম্পদ গুলা বেহাত হয়েছে। যেখানে টাকা আসছে সেখানে তারা নিচে, পুলিশের লোক নিচে, যেখানে টাকা নাই সেখানে তারা খবরের রাখে না। আমাদের জায়গাতে, আমার নিজের জায়গাতে বিলিং করে ফেলছে, অ্যাটাচমেন্টের জায়গাতে বিলিং কি করে হয়, কোম্পানি জায়গাতে বিলিং হয়ে গেছে, কিভাবে হয় এগুলো, তাই না? এগুলি হয়ে গেছে, এগুলি হয়েছে পুলিশের অবহেলার কারণে। যাই হোক, বিগত সরকার ইচ্ছাকৃত কাজটা করেছেন। যদি বলেন আপনারা আজকে কোম্পানি ওপেন করতেছেন না কেন, শুনেন,
আমাকে এবং রফিকুল আমি যে প্রস্তাব দিয়েছি, রিমান্ড কাটছি 22 দিন আমরা, প্রথম 10 দিন, তারপরে 10 দিন আর 2 দিন বাকি রাখছে, যাতে আমাদেরকে আমরা যদি না কথা বলি, সবকিছু তাদের কথা মতো না বলি, তখন আমাদেরকে আবার নিয়ে 2 দিন রিমান্ড করে, টোটাল 22 দিন রিমান্ড। বা 2 দিন পরে আনছে, আনার পরে কিন্তু আমাদেরকে আর ইয়াতে নেয় নেই, কুড়ে নেয় নেই। তখন রিমান্ডের সময় আমি কিন্তু রিমান্ডের সময় যখন প্রথম দিন 17 তারিখের কথা মনে আছে আপনাদের, 11 অক্টোবর 17 অক্টোবর আমাদেরকে নিয়ে গেলেন রিমান্ডে বিকালবেলা, কোর্ট থেকে নিয়ে গেলেন। আপনারা অনেকেই ছিলেন ওখানে, অনেকে কান্নাকাটি করছেন, অনেকে এই যে আমাদের শফিউল্লাহ তো গাড়িতে উঠে গেছিলেন, ধাক্কাতে ফেলে দিছে তাকে, আমাদের গাড়িতে ধাক্কাতে ফেলে দিছে, আমার চোখের সামনে দেখলাম শফিউল্লাহকে, ডায়মন্ড শফিউল্লাহকে ধাক্কাতে ফেলে দিছে। তো এইরকম করেছে আমাদের সাথে। আনার পরে যেটা হয়েছে, ওখানে আইন না সেটা প্রথমে রফিকুল আমিনের চোখ বেঁধে ফেলছে, চোখ বেঁধে ফেলছে। পরে আমার এত খারাপ লাগছে, ওনার চোখ বেঁধে ফেলছে, উনি তো সাহস কম, উনি তো ভীত মানুষ। তখন আমি ওনাদের ধাক্কাটা সরাই দিছি, সরাই দেওয়ার আমার চোখ বাইন্দা বলছে এইটারে দাও, এটা এটা গাওরা, এটারে দাও, এটার সাইজ করতে। আমার উপরে টর্চার করছে, প্রচুর প্রচুর টর্চার করছে। যেহেতু আমি বডি বিল্ডার ছিলাম, আমি বডি টাইট করে দেওয়ার কারণে আমার এই স্পোর্ট গুলো আসে না, শরীরে আসে না। পিছন দিয়ে আমাকে একটা গাছের গুড়ি দিয়ে একটা আঘাত করেছে, যেটা আমার কিডনি হেমারেজ হয়েছিল, যেটা কিডনিতে স্টোন হইলো, আমাকে অপারেশন করতে হয়েছে। তো এই কাজটা করেছে। তারপরে দিন 18 অক্টোবর দেখেন আমাদের অফিস সেক্রেটারি মিজান কি করছেন, রফিকুল আমিন চোখ বাঁধছে, ভয় দেখাচ্ছে, মিজান পিছন দিয়ে হাসতেছে, মিজান পিছন দিয়ে হাসতেছে, আমি যে পিছনে বসে সে দেখে নাই, সে দেখে নাই। তাহলে দেখেন এই সৃষ্টি করছে কে? আমাদের লোকের তো সৃষ্টি করছে আজকে এই জিনিসটা। এই যে ডেস্টিনি মামলার পিছনে আমাদের লোকেরাই করছে, আমাদের অফিস স্টাফরাই করছে। আজকে আমরা এতগুলা লোক, 45 লোক আজকে ভোগান্তিতে কেন? তাদের জন্য। সে হাসতেছে, আমার দেখে পরে একদম থমকে গেছে, সে মনে হচ্ছে আকাশতে পড়ে গেছে, কি কি দেখে ফেলাইলাম। তো দেখছি সে তার হাসুন, বুঝতে পারছেন? তো একদিন আরেকদিন বিকালবেলা আমাদের গাড়ি তুললাম, দুজন রিমান্ড শেষ করে, তখন বলতেছে এই আমাদের মিজান না, একজন ডিরেক্টর বলতেছে আমাদের মিজান না, তখন চাইপা ধরছে গাড়িতে, যেন না বলে। তো সে দাঁড়াইছিল। তো দেখেন আমাদের লোকেরাই কিন্তু আমাদের ক্ষতি করেছে। যাই হোক, আজকে তারা ভালো মানুষ হয়ে আছেন। আমার কথা হলো, তখন 2012 সালে রিমান্ড খেটে যায় এসে, তখন আমরা প্ল্যান করলাম। আজকে আশরাফুল আলম বলছে অন্যর প্রোডাক্ট নিয়ে, আমি একমত নয় অন্যর প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করা, অন্যকে লাইমলাইটে আনবে কেন? আরে ভাই, আমরা 45 লক্ষ লোক, এতগুলা লোক যেখানে আছি, মার্কেটিং এর লোক আছে, আমাদের যে কোনো পণ্য মনে করেন, আমরা তখন প্ল্যান করেছি, রিমান্ড খেটে যাওয়ার পরে প্ল্যান করেছি আমরা আমরা সারা বাংলাদেশে মিনি ইন্ডাস্ট্রি করবো, এক এক জায়গায় 100 ইন্ডাস্ট্রি ঢুকাই দেবো, আপনাদের লোকেরে আপনাদেরকে মালিক বানাই দেবো। আপনারা প্রোডাকশন করবেন, পানি বলেন, বিস্কিট বলেন, হোয়াট এভার করবেন, ওই পণ্যটা ওখান থেকে ডাকাতটা চিটং যাবে না, চিটং এটা ডাকাতটা ঢাকা আসবে না, খুলনাটা জায়গা জায়গা ডেলিভারি। আমাদের একটা ওয়্যার হাউস থাকবে, ওইখানে আপনার মালটা বানাবেন। কিন্তু সেইটার ব্যাপারে আমরা দরকার হয়, তখন প্ল্যান ছিল মাল্টিপারপাসে লোন দেবো, উইদাউট ইন্টারেস্টে লোন দেবো। যেহেতু লোনটা থাকবে, তখন কিন্তু আমাদের মনে করেন 100 পিএইচডি দিয়ে যদি আমরা একটা ইন্ডাস্ট্রি করে দিই, এরকম করে 100 ইন্ডাস্ট্রি এক জায়গায় ঢুকাই দিই, তাহলে সমস্যা নাই, কিন্তু প্রোডাক্টের কিন্তু অভাব নেই। আমরা এত বড় একটা কোম্পানি প্রোডাক্ট, তখনই আমাদের এই প্ল্যান করে দুইজনে আমরা যুক্তি করছি কি কি করা যাবে, এই প্ল্যান গুলা করে কিন্তু আমরা কাজ করেছি। এখন যদি আমার কথা হলো, কাউকে কুটাকু করে কথা বলার দরকার হয় না, দরকার হয় না। এই এই সময় কিন্তু আমাদের নাই, আমরা সবাই দুস্তুরি থাকতেই পারে, কারো বেশি কারো কম, কারো না থাকতে পারে। যদি আমরা ভুল বুঝাবুঝি করি, আজকের যে কমিটি হওয়ার কারণে কিন্তু কোর্ট থেকে এটা করে দিছে, সেটা হইতো না, সেই ঝামেলা হইতো না, আমাদের কারণেই হয়েছে সেই ঝামেলাটা। যাই হোক, আইডি বলতে চাচ্ছি না, এত কিছু বলতে চাচ্ছি না। আমার কথা হলো, আমার সবাই থেকে আমি 12 বছর 3 মাস জেল কেটেছি। আমার চার্জশিট আনছে কত জানেন? প্রথম মামলাতে টি প্লান্টেশনে আনেছে 1.5 কোটি টাকা, 1.5 কোটি টাকা, 10 বছর সাজা, 1.5 কোটি টাকা অনাদায়ে দিছে আমাকে, 1.5 বছর সাজা, 1.5 কোটি টাকা, বুঝতে পারছেন তো? আর এই টি প্লান্টেশন মামলা মাল্টিপারপাসে কিন্তু আমি তখন চেয়ারম্যান হলাম লাস্টে এসে, তখন আমার সময় কিন্তু কোনো লোনও দেয় নাই, কোনো লোন ডিসবার্স করি নাই, কারোতে লোন নেইও নাই আমার সময়। যেহেতু চেয়ারম্যান আমি দায়িত্ব পালন করছি, পূর্বেরটা আমাকে অ্যাপ্রুভাল দিয়ে যেতে হয়েছে। আমার কমিটিতে যারা আছে আজকে মামলা গাইছে, শফিউল্লাহ বলেন যারা মামলা গাইছে, বিপ্লব বলেন যারা মামলা গাইছে, ওই অ্যাপ্রুভাল, সাকিব বলেন, সবাই কিন্তু অ্যাপ্রুভাল দেওয়ার জন্য। এটা বাই সিস্টেমে কিন্তু অ্যাপ্রুভাল দিতে হয়, ওই চেয়ারে বসলে আপনারও দিতে হবে, যেই আসেন না কেন। কিন্তু আমার সময় কিন্তু আমি লোন ডিসবার্স করি নাই, লোন নেও নেই কারোর থেকে, কোনো নেই। তারপরে দেখেন আমাকে 10 বছর সাজা দিয়েছে। এই দেশের কি বিচার আছে? 10 বছর সাজা দিবে কেন আমাকে? তারপরে দেখেন টি প্লান্টেশনে আমি না দিয়ে একটা ব্যক্তিগত নামে
না শেয়ার হোল্ডার, না কিছু, আমি কোনো বেনিফিশিয়াল না। আমার চার্জ আছে 1 কোটি টাকা, সেখানে 270 কোটি টাকা ভাগ করে দিছে, সর্বোচ্চ সাজা 12 বছর দিছে। এটা কি বিচার? এটা কি বিচার? আমি যদি ডিরেক্টর হতাম, আমি ওখান থেকে বেনিফিশিয়াল হতাম, তাহলে আমার যদি তা মেনে নিতে পারতাম। সবার গাড়ে ভাগ করেছে, আমাদের কর্মচারীর নামে ভাগ করে দিছে, তাহলে এটা কি বিচার? এখনো কিন্তু পেরাতাত্তা যাই নাই। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় প্রতিষ্ঠান চালু করা, আমাদের পণ্য আমরা বাজার করব। কেন মানুষের পণ্য করব? মানুষের বোঝা কেন পাবো আমরা? সেটা তো আমি একমত নয়। হ্যাঁ, আশরাফ ভাই এবং যারা করছেন তাদেরকে প্রশ্ন করার পরে তারা বলছে আমাদের যেহেতু মার্কেটিং প্ল্যান জমা দিতে হবে, তখন আমাদের প্রোডাক্ট গুলো দেখাইতে হচ্ছে, সেটা করছে। আমি বলছি ধন্যবাদ, এটা করো, অসুবিধা নাই। কিন্তু আমরা নিজস্ব পণ্য যে চলে যাব, কারণ এত বড় কোম্পানি, এতগুলো লোক, আমরা তাদের বিনিয়োগকৃত টাকা যা বিনিয়োগকৃত, তারা বিনিয়োগ করেছে টি প্লান্টেশনে, বিনিয়োগ করেছে মাল্টিপারপাসে। ডেস্টিনিতে কিন্তু বিনিয়োগ নাই, ডেস্টিনিতে শ্রম বিনিয়োগ করেছেন বিশাল। 12 বছর আমাদের সাথে লেগেছিলেন আপনারা, সবার অবদান আছে। আমরা ভিতরে জেল খেটেছি, আপনারা বাইরে জেল খেটেছেন। আপনারা কিন্তু শান্তিতে ছিলেন না, আমরা সেবি ছিলাম কেন? ওখানে আমাদেরকে কেউ মারবে না। হ্যাঁ, আমাদের বাক স্বাধীনতা নাই, কিন্তু আমাদের কেউ মারবে না। কিন্তু আপনাদেরকে অনেকের মারছে, অনেকের দাফন করতে দেয় নাই, এগুলি মেসেজ আমাদের কাছে আসছে, আমরা জানি। এই মেসেজগুলো আমাদের কাছে আসছে। আমি আমাকে এবং রফিকুল আমিনকে আমরা রিমান্ডের সময় যে প্রস্তাব দিছে, ডেস্টিনি বন্ধ করে দেওয়ার প্রস্তাব, ডেস্টিনি বন্ধ করে দিবে, দুজনের পরিবার নিয়ে এয়ারপোর্টে আসবেন, আপনাদেরকে কানাডা চলে যেতে দুইজনকে। তো ডেস্টিনির অপরাধ কি? বলছে ডেস্টিনির অপরাধ এই, আপনারা যেভাবে অর্গানাইজ, কোনো এক সময় দেশে থ্রেড মনে করছে সরকার, বিগত সরকারে থ্রেড মনে করছে তখন আমাদেরকে। আমরা যেভাবে কথা বলছি, আপনারা ডায়মন্ডরা পিএইচডি মিটিং এ যেয়ে বলছেন আগামী দিনে 300 আসন থেকে ইলেকশন করবেন, এই ধরনের কথা বলছেন, এই রেকর্ড গুলো শুনাইছে আমাদেরকে। অনেকেই বলছেন ট্রেনিং করেন, ট্রেনিং বাণিজ্য অনেকে করছে, আমাদের মধ্যে অনেকেই ট্রেনিং বাণিজ্য করছে, তারা কিন্তু এই কথাগুলো বলছে, তাই না? আগামী দিনে দেশ চালাবো, আগামী দিনে 300 আসন থেকে ইলেকশন করবে, এই করবে সেই করবে। আমরা যতটুকু না তার চেয়ে বেশি বলে ফেলছি। এগুলি সরকার ভয় পেয়ে গেছে, বিগত সরকার। আমরা যে অর্গানাইজটা, সেটাও ভয় পেয়ে গেছে। তারা তো বলছে আমরা যে অর্গানাইজ না, হয়তো আপনারা সান্ডা করার সাথে সাথে এত লোক কিভাবে জোর হলো, আপনারা তো বলেন নাই। এই যে রমনা পার্কে ঢুকে গেল এতগুলা লোক, রাস্তাঘাটে এত ডিসিপ্লিন, এত মারলো, তারপরে তো তারা শুয়ে গেল, প্লেকার নিয়ে শুয়ে গেল। না হয়তো যদি ওই দিন যদি কমিটমেন্ট না দিতেন, আশরাফুল আমিন এদেরকে কমিটমেন্ট না দিতেন, শেখ হাসিনা কথা বলবে কমিটমেন্ট না দিতেন, তাইলে কিন্তু আমাদের লোক উঠতেন না। ডেসপারেট ছিলেন আমাদের লোক, তাই না? আমি যা দেখেছি, আমরা তো টিভিতে দেখছি, ওখানে বসে বসে দেখাইছে। আমার কথা হলো, আমাদের জন্য আপনারা রক্ত হয় করেছেন, আর আমরা যাই নাই আমাদের ডিস্ট্রিবিউটের জন্য। আমাকে রবিকুল আমিন প্রস্তাব দিয়েছিল টাকা দিয়ে বিদেশ পাঠা দিবে, আমরা চলে গেলে সারা জীবন গালি শুনতাম। আমার 14 পুরুষ গালি শুনতো, টাকা মেরে দিয়ে চলে গেছে। তারা পাড়ায় দিয়ে বলতো আমরা পালাই চলে গেছি, পেপার পত্রিকা লিখতো। কিন্তু আজকে সেটার জন্য আজ 12 বছর জেল কাটছি, সেটা দুঃখ নাই। কিন্তু এখন আমাদের কাজ প্রতিষ্ঠান চালু করে দিয়ে, মানুষের ঋণ গুলা দিয়ে যত তাড়াতাড়ি করা যায়, যত তাড়াতাড়ি করা যায়, দেরি করা যাবে না, দেরির সময় কিন্তু আর নাই। হ্যাঁ, প্রপার হইতে যেতে হবে, আবার যেন আবার ডিজাস্টার না আসে। যদি আমরা মার্কেটিং না করতে দেয়, এমএলএম পদ্ধতিটা কিন্তু আমাদের জন্য কিন্তু 2013 সালে মার্কেটিং প্ল্যান করেছে। এমএলএম এর বৈধতা কিন্তু 13 সালে করেছেন শুধু ডেস্টিনির জন্য, না হয়তো কিন্তু অন্য কোম্পানির জন্য করেন, ডেস্টিনির জন্য। তখন আমি আর রফিকুল আমিন বসে বলতেছিলাম, এই যে প্ল্যানটা করেছে ডেস্টিনি, যে এমএলএম যে বাংলাদেশে করেছে, সেটা ঠিক করে নাই। যে জরিমানা করেছে, এক্স ওয়াই জেড দুর্নীতি করে এত ছোট অ্যামাউন্ট করেছে, এটা ঠিক করে নাই। বড় অ্যামাউন্ট করলে মানুষের ভয়ে এগুলি করতো না। আমার কথা হলো, চুন আর দই কিন্তু একই কালার, কিন্তু দুইটা দুই ধরনের টেস্ট। কিন্তু আকাম করে কিন্তু নাম পড়তো আমাদের মতো লোকেরই। এখনো তো যদি যে কোনো কোম্পানি আকাম করে, নাম আসে ডেস্টিনি, ডেস্টিনির মতো চলে আসে। তো এইরকম গুলা হওয়ার কারণে কিন্তু আমরা কিন্তু আজকে যাই নাই। আমাদের ত্যাগ আছে অনেক, আপনাদেরও ত্যাগ আছে, যার যার অ্যাঙ্গেল থেকে কিন্তু সবারই ত্যাগ আছে। তো টাকা ফেরত যে বলতেছেন, টাকা ফেরত যারা বিনিয়োগ করছেন সিস্টেমের কারণে আমরা আটকা পড়ে গেছি। কোম্পানির মধ্যে অ্যাসেট আছে, সবই আছে, ব্যবসা চালু হয়ে গেলে কিন্তু আর ফেরত চাবে না। অনেকেই ফেরত চাবে না, বিনিয়োগ করার জন্য ব্যস্ত হয়ে যাবে সবাই। জানেন এটা আপনার প্রতিষ্ঠান, আপনি বিনিয়োগ করেন, প্রোডাকশনে যাবেন, অনেক কাজে ব্যস্ত হয়ে যাবেন আপনার, সবাই ব্যস্ত হয়ে যাবে, আমরাও ব্যস্ত হবো, আপনার ব্যস্ত হবে। তার জন্য বলতে চাচ্ছি, সবাই শালীনতা রেখে কথা বলুন, শালীনতা রেখে কথা বলুন। যেমন আসাদের কথা আমি মনক্ষুণ্ণ হয়েছি। আসাদ যে কথা বলছেন, কারো দোষারোপ করা যাবে না অনলাইনে এসে। আসাদ, এগুলি করা উচিত না, বুঝতে পারছেন? আপনি যে বলতেছেন
আপনি যে বললেন আমাদের স্টেটমেন্ট বের করেছি, আমি আশরাফুল আমিনকে বলেছি, আশরাফ বলছে এটা দামি বের করেছি আমরা। দামি 1000 বের করতে পারেন, দেখাইতে পারেন। ওই দিন তো 25 তারিখে যদি হয় তাহলে আমি চেয়ারম্যান, আমার তো ওই যে বুডে আমাকে নিয়োগ দেওয়ার দরকার নাই। চীনা ব্রাহ্মণে কিন্তু পয়সা লাগে না কিন্তু, যেহেতু এমএলএম নিয়ে ঢুকে গেছি বাংলাদেশে। এখন মাদার কোম্পানি চেয়ারম্যান ছিলাম, এখন যদি আইসা যদি বলে আমাকে বুট পারমিশন দিবে, সেই জন্য আমার কথা বলতে হবে আপনাদের সাথে, সেটা কি আমি অপেক্ষা করব বলেন তো? আপনারা হচ্ছে আমার পেশি পেশি শক্তি, আপনারা হচ্ছে আমার জান, আপনারা আমার হাত। আপনাদের সাথে কথা বলতে, আপনাদের সাথে কাজ করতে কি আমার অর্ডার লাগবে নাকি? কারো কারো অর্ডার দরকার হয় না আমার। তাইলে তাইলে এইগুলি বলার দরকার আছে? হ্যাঁ, আমাদেরকে নিয়ে আমাকে বলার দরকার আছে, আপনাদের আমাকে বলার দরকার আছে, রফিকুল আমিনকে বলার দরকার আছে। ওনারও অবদান আছে, সবাই অবদান আছে, কারো বেশি কারো কম, অবদান সবাইয়ের আছে। কিন্তু এ ধরনের কুটাক্ষ করে কথা বলবেন না। শালীনতা বজায় রেখে কথা, সবাই শালীনতা বজায় রেখে কথা বলছে, ধন্যবাদ আপনাদেরকে। অনেকে লিখছেন টাকা কবে ফেরত, এইসব দান্দাবাজি ছাড়েন এসে। এই কথাগুলি ঠিক না। আপনারা যে লেভেলে আছেন, আগামী দিনে এই কথাগুলো বলবেন নাই আশা রাখি। আপনাদের প্রতি আমার অনুরোধ, অন্তত আমাদেরকে ভুল বুঝেন না, আমাদেরকে ভুল বুঝেন না। আপনাদের জন্য যে জীবনের আসল সময়টাই কিন্তু জেলের মধ্যে কাটাই দিলাম, যে সময় ছেলে মেয়েকে মানুষ করব, এই সময়টার মধ্যে কিন্তু জেলে কাটাই দিলাম। বাক স্বাধীনতা বলতে কিছু ছিল না। অনেকেই বলতে পারেন আপনি তো ঘুমাইছেন 12 বছর। আরে ভাই, ঘুমাইছি তো 12 বছর, আমার মতো ঘুমাই দেখেন, 12 দিন ঘুমাই দেখেন জেলখানা। বাক স্বাধীনতা নাই জেলখানা। অনেকে 2-4 জন গেছেন, জানেন জেল জিনিসটা কি। তাই আমি বলতে চাচ্ছি, আগামী দিনে আমাদের নিজস্ব প্রোডাক্ট দিয়ে মার্কেটিং এ যাব, নিজস্ব মালিকানা হব, সবাই সবাই হব, অসুবিধা নাই। সারা বাংলাদেশে আমরা প্রতিষ্ঠান করব, ম্যানুফ্যাকচারিং এ যাবো, আমাদের পণ্য দিয়ে বিদেশে পর্যন্ত পাঠাবো আমরা। সেটা 12টা দেশে আমরা ইন্ডাস্ট্রি, আমরা এমএলএম লাইসেন্স করে আসছিলাম না? আমরা 12টা দেশে তো মার্কেটিং করতাম, 2012 সাল থেকে শুরু করতে পারতাম। আমাদের কপাল খারাপ, সরকার আমাদের এর পিছনে লেগে গেল। সরকারের কারণে কিন্তু, তাদের ঈর্ষান্বিতের কারণে কিন্তু আজকে আমরা এই অবস্থায় আছি। আজকে হয়তো আমাদের এই অবস্থা হইতো না। তখন আমাকে একটা প্রশ্ন করেছিল রফিকুল আমিন, রিমান্ড খাটার পরে, জেলখানা যাওয়ার পরে বলছিল, আচ্ছা চেয়ারম্যান সাহেব বলেন তো আমরা কেন জেলে আসলাম? আমি বলছি, আমরা যদি রাজনীতি করতাম, যদি আওয়ামী লীগের সাথে থাকতাম, তাইলে আমাদের প্রতিষ্ঠান বন্ধ করতো না। যদি বিএনপিতে থাকতাম, তাইলে বিএনপিতে থাকলে হয়তো 1 মাস 2 মাসে বেশি জেলে থাকতে হইতো না। এখন আমরা আজীবনের জন্য জেলে ঢুকছি। বুঝতে পারছেন আমিন? আমরা আজীবনের জন্য জেলে ঢুকছি, যতক্ষণ পর্যন্ত এই সরকার আছে আমাদেরকে ছাড়বে না। তখনই কিন্তু ভবিষ্যৎবাণী আমি বলে দিছি। বুঝতে পারছেন? তো আমরা কিন্তু সবারই কিন্তু হেল্প করেছি, কিন্তু আমরা কিন্তু দল করি না। যদি আজকের জন্য যে কোনো দলের সাপোর্টে থাকতাম, তাহলে কিন্তু আজকে আমাদের এই অবস্থা। জামাত করলে আমাদের সমস্যা ছিল না, বিএনপি করলে আমাদের সমস্যা ছিল না, যেতাম আর আসতাম। যাই হোক, আমরা কষ্ট করে 12 বছর কাটাইছি, আপনারা কষ্ট করেছেন। আমার কথা হলো, আমরা কারো পিছনে কথা বলবো না। আমরা প্রতিষ্ঠানটা চালু করি সবাই, আমরা সবাই কিন্তু একটা পরিবার, পরিবার ডেস্টিনি। আমরা বলছি না টুগেদার উই বিল আওয়ার ড্রিম, আমরা সকলে মিলে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করবো। আমাদেরকে যারা ভুল বুঝছেন, আগামী দিনে ভুলগুলো থাকবে না। যখন আমরা মাঠে চলে আসবো, তখন ভুলগুলো থাকবে না। আশা করি ভুলগুলো থাকবে না। তা আপনাদের জন্য যদি আমরা জেল কাটতে পারি, আরো কিছু করতে পারি, স্যাক্রিফাইস করতে পারি, আশা রাখি আমরা। এতটুকু আমার মন মানসিকতা। অন্য কার কি আছে আমি জানি না, কিন্তু আপনাদের জন্য আমি আরো স্যাক্রিফাইস করতে পারবো, নিজের জীবন বাজি দিয়ে অনেক কিছু করতে পারবো। যাক, ভালো থাকেন। আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, এখন অনেকেই কথা বলতে চাচ্ছে, বলেন, আমি প্রশ্নের উত্তর 2-4টা দেব আশা করছি। আজকে যেটা বলবো, একটু আশরাফ কি জেগে আছো? আশরাফুল আমিন জেগে আছো নাকি? জি স্যার, আমি জেগে আছি স্যার। আচ্ছা যাক, একটু স্মৃতিচারণ করতে হয়। 2001 সাল, এই কাল বৈশাখীর সময় আমরা রওনা দিলাম সেই ভোলা। যাওয়ার পথে চাঁদপুরে যাওয়ার সময়, চাঁদপুরে যখন মোহনায় পড়ছি, তখন কিন্তু আমরা জ্বরে পেয়ে গেল, কাল বৈশাখীর জ্বরে পেয়ে গেল। সেখানে ছিলেন মিজান, ভোলার মিজান, আমাদেরকে ইনভাইট করলেন। সাথে ছিলেন জুবায়ের সোহেল, আমাদের মেজবাউদ্দিন স্বপন, আশরাফুল আমিন, আমি, আর ছিল মুশফিক নামে, বাউকল বাড়ি, মুশফিক ছিলেন সাথে। তারপরে দেখেন, যাওয়ার পথে যখন ওখানে আমরা জ্বরে পড়ে গেলাম, তখন সবাই কান্নাকাটি করতেছেন। অনেকে বলতেছেন, মেজবাউদ্দিন সব বলতে, আমি রুমেই থাকি, কেবিনেই থাকি, যেহেতু আমার লাশটা পাওয়া যায়। আর আমি কিন্তু পুষ্পম নিচ্ছিলাম, আকাশে বিজলিতে দেখতেছিলাম কতটুক সাঁতরাইতে হবে আমার লোকগুলাকে নিয়ে, যেহেতু আমি লিডার। আমি কিন্তু সবাই সাহস দিয়েছি, তোমরা চিন্তা করো, তোমাদেরকে নিয়ে আমি সাঁতরায় পার হবো। আমি দেখছি আকাশের চমকানিতে কতটুকু সাঁতরাইতে পারি।
ল্যান্ড কতটুকু দূরে দেখা যাচ্ছে জমি। তারপরে দেখেন প্রোগ্রামটা ছিল 18 দিন টোটাল। ওখান থেকে আমরা গোলা গিয়ে দেখলাম ওখানে জ্বরে আমরা ইয়াতে উঠলাম, সার্কিট হাউসে উঠলাম, ওখানে দেখলাম সব বাড়িঘর অনেক ভাঙিয়া ফেলাইছে জ্বরে। তারপর ওখান থেকে আসলাম আমরা ইয়াতে বাহুবলে কালায়াতে নামলাম, নামা এসে ওখানে প্রোগ্রাম করলাম কয়েকদিন প্রোগ্রাম করে। তা আশরাফুল আমিন আমার সাথে ছিলেন, মেজবাউদ্দিন স্বপন ছিলেন। তারপর ওখান থেকে আমরা পটুয়াখালী আসলাম, বগা হয়ে পটুয়াখালী অনেক প্রোগ্রাম করে। তারপরে ওখানে মামুন ছিলেন, জুবাইর সোহেল, সবাইকে নিয়ে এখানে আবার মারা গেলেন আমাদের ওনার নামটা ভুলে গেলাম, যে কালাম হুজুর, সেও ছিলেন। সে প্রোগ্রাম গুলো আমরা সব, যে বরগুনার থেকে ধরে এমন কোন জায়গা নাই না করেছি, একদম 18 দিনের ট্যুর। 18 দিনের ট্যুরে কিন্তু আশরাফুল আমিন আমার সাথে ছিলেন, প্রোগ্রাম গুলা করেছি। প্রোগ্রাম কিন্তু ওখান দিয়ে কিন্তু আমাদের বিজনেস শুরু। ডেস্টিনি প্রথম ফোরাম গুলা খেবুপাড়া থেকে আসছেন সবচেয়ে বেশি ফোরাম। এই যে মামুন পিএইচডি, প্রথম মামুন পিএইচডি, সরি প্রথম সিলভার এক্সিকিউটিভ হয়েছিলেন, তার জন্য আমরা করেছিলাম, আমরা প্রোগ্রাম করেছিলাম, সুন্দর প্রোগ্রাম করেছিলাম তার জন্য ক্র্যাশটা দেওয়া হয়, তার জন্য মোবাইলটা দেওয়া হয়। সুন্দর প্রোগ্রাম করেছিলাম আমরা চৌধুরী কমপ্লেক্সে, মনে আছে। তারপরে দেখেন ওখানে শেষ করলাম 2003 সালে। আমাদের একটা ডিজাস্টার আসলে 2 সাল 3 সাল, আমরা 125 পয়েন্টে গেলাম। এক্স এমডি আমাদের সাথে একটা দুর্নীতি করলেন, সেই জন্য ওনাকে বাদ দেওয়া হলো। তখন গুফরান সাহেব অসুস্থ ছিলেন, গুফরান সাহেব তো লাইনে আছেন, অসুস্থ ছিলেন। উনার অসুস্থতার জন্য ওনাকে ভয়ভীতি, উনি ফিনান্স দেখছেন, ওনার ভয়ভীতি দেখাইছেন নজরুল সাহেব, এই জন্য উনি অফিসে আসতেন না। তখন আমি দেখেছি আমাদের যে আজকে যারা পিএইচডি, আজকে যারা লিডার, তারা কতটা সহনশীল, কতটা আমার প্রতি সম্মান দেখাইছেন। আমি যখন, এই যে শামসুল আলম জানেন, ডিআরও মনি জানেন, তখন আমরা 38 কাকরাইলে কমিশন দেওয়ার সিস্টেম ছিল। তখন অনেকে ঝামেলা করতে চাইতেন, যে ডোরোয় নামে একটা কোম্পানি করছেন, এই যে ডাক্তার হাফিজ, তারা গেঞ্জাম করতে চাইতেন। তখন আমি দেখা গেছে ওখানে রাত্রেবেলা জমি বিক্রি করে রাত্রে রাতে চলে আসি, সকালে এসে কমিশন দেওয়ার জন্য দাঁড়াইছি। যিনি 12,000 টাকা পায় কমিশন আসছে, তাকে 3,000 টাকা বিদায় করছি। কোনোদিন বলে নাই স্যার 3,000 টাকা কেন দিলে, খুশিতে চলে গেছে, চেয়ারম্যান স্যার দাঁড়ায় আছেন। যে সম্মানটুকু করেছেন আমাকে, আমার লোকেরা তো বেয়াদবি করতে পারে না, ডেস্টিনির সাথে যারা সম্পৃক্ত তারা বেয়াদবি করতে পারে না। ওই প্রমাণটা তখনই দেখাইছেন আপনারা, অনেক লিডার। তো এগুলি করে দেখা যাচ্ছে আজকে এই প্রতিষ্ঠান এই জায়গায় আসছে। এখনো যে এখন যে সমস্যা বলেন, সমস্যা বলতে সমস্যা নাই। আমি একটা কোনো এক কারণে, কয়েকজন আপনারা জানেন, সবাইকে তো ডিসক্লোজ করা যাবে না, আমি একটা প্রবলেম করছি প্রায় 2 মাস। 2 মাসের জন্য ওপেন যদি থাকতে পারতাম, এই সমস্যা থাকতো না, অনেক আগে কিন্তু চালু হয়ে যেত। এমডি সাহেব মান অভিযান ছিল, ওনাকে ধরে নিয়ে এসে বললো, হ্যাঁ আমি যদি ধরতাম উনি কি আমাকে মানা করতে পারতেন না। সবাই সাথে মিল হয়ে কিন্তু আমরা চালু করে দিতে পারতাম প্রতিষ্ঠান। কিন্তু আমি ভিতরে থাকার কারণে, আমি কোনো এক কারণে ভিতরে আছি, হয়তো আপনারা অনেকে জানেন, সবাই কাছে আমি ডিসক্লোজ করছি না, এই জন্যই আমি আজকে পারছি না। না তো আমিও আরো হয়তো 1 সপ্তাহের মধ্যে আমি চেষ্টা করছি, যদি হয়ে যেতে পারি তাহলে আপনাদের এত সময় লাগবে না, আপনারা যে সময় চেয়েছেন আমার কাছে এত সময় লাগবে না ইনশাল্লাহ। আমি চেষ্টা করব, আমার যতটুকু সাধ্য আছে আমি চেষ্টা করব। যেহেতু আমি গার্ডিয়ান, আমি মুরব্বী, সবার মুরব্বী কিন্তু আমি যদি বলি, কেউ আমাকে বাধা দিবে না ও মানা করবে না, আমি মনে করি। রফিকুল আমিন বলেন, আমার বাকি যারা আছেন তারাও কিন্তু মানা করবে না আমার। এই জন্য আমি চাচ্ছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে কিন্তু বিজনেসটা চালু করতে। কেউ যেন না বলতে পারে, আঙ্গুল দেখাতে পারে আপনাদের মধ্যে ইউনিটি নেই। সবাই সবাই থেকে ইউনিটি থেকে যদি প্রতিষ্ঠানটা চালু করি, তাহলে কিন্তু আমরা ভালো রেজাল্ট পাবো। কারোর মধ্যে কিন্তু এই যে আজকে লেখালেখি হচ্ছে, কোনো লেখালেখি থাকবে না। আমার কথা হইলো, কাউকে নিয়ে কুটাকু করে কথা বলার দরকার নেই আমাদের। হ্যাঁ, আমাদের মান অভিমান থাকতেই পারে, সে মান অভিমান নিয়ে কাউকে কুটাকু করে কথা বলা, রফিকুল আমিনকে গালি দেওয়া, এই যে কয়েকজনে লেখছেন, এগুলি ঠিক না, খারাপ কথা লেখা ঠিক না। বাটপার সিটার বলা, আমাকে তো বাটপার সিটার বলতে পারেন আগামী দিনে যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে। তো আমি তো আশা করবো না আপনাদের মাঝ থেকে এই শব্দগুলো পাবো। তো আমাদের কথা হলো, আপনাদেরকে প্রতিষ্ঠিত করে যদি আমরা বিদায় নিতে পারি, নিজকে নিজে ধন্য মনে করবো। সেই জন্য আমরা কাজ করব, আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। সেই সুযোগটুকু করে দিবেন। এই যে মাকসুদ যে বলছেন, মাকসুদের জিনিসটা কিন্তু আমরা ফিল করেছি। আমি বলছিলাম, এমডি সাহেব বলছেন, আগামী দিনে আমাদের ডিস্ট্রিবিউটরে, আমাদের লিডাররাই হবে আমাদের স্টাফ। কারণ তারা কোনো পালায় যায় না, আমাদেরকে ছেড়ে যায় না। আমাদের স্টাফের কিন্তু সবাই পালাই গেছে, সবাই ছেড়ে গেছে, যার যার দিকে চলে গেছে। কিন্তু আমরা দেখছি তো, দেখছি আবার যখন আমরা আসছি, এখন দেখছি ঘুরপাক করতেছে তারা আইসা, কিন্তু তারা কিন্তু আর পালাই গেছে। তো আমার
ডিস্ট্রিবিউটররা পালাবে না, আমাদের যারা আজকে পিএইচডি বলেন ডায়মন্ড তারা পালাবে না, তাদেরকে আগামী দিনে দায়িত্ব দেবো, কাজের দায়িত্ব তারাই চালাবে। ইনশাল্লাহ আমি মনে করি আপনারা পারবেন, আপনাদের ওই দক্ষতা আছে সবাই। তাই মাকসুদকে ধন্যবাদ জানাচ্ছি। মাকসুদ, আমি ফিল করছি আপনাদের জিনিসগুলা, কারণ আমি জেলে থেকেই বলছি, আমরা জেলে আছি, বাক স্বাধীনতা নেই, কিন্তু আপনারা বাইরে থেকে অনেকের মোটরসাইকেল নিয়ে নিছে, অনেকের দলিল নিয়ে নিছে, অনেকের হাজবেন্ড ওয়াইফের মধ্যে সারাসারি হয়ে গেছে, ওয়াইফ ইয়া করছে, বিনিয়োগ করছে, স্বামী জানে না, স্বামী বিদেশ ছিল, ডিভোর্স করেছে, এগুলো আমরা জানি। কিন্তু সেটাকে যদি আমরা কিছু করতে হয়, আমাদের প্রতিষ্ঠান চালু করে দিয়ে সবার সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে ভালো ব্যবহার পাবো সবাই থেকে, আশা করছি। যাই হোক, শামসুল আলমকে বলছি, দিয়ারো মনিরকে বলছি, আজকে যারা আমার কথা শুনছে সবাইকেই বলছি, খুবই তাড়াতাড়ি আমরা চেষ্টা করব, কিন্তু আমাকে একটু ফ্রি হইতে দেন। খুবই তাড়াতাড়ি চাবো আমরা, তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি করে ততই ভালো। কিন্তু আমাদের কপাল খারাপ, 2022 সালে কমিটি করে দিয়েছে, তারা কাজ করে নাই। যাই পরে যারা দায়িত্ব নিছে তারা কাজ করার জন্য চেষ্টা করছে, কিন্তু 22 সালে কিন্তু কমিটি করে দিয়েছে, ফুড কর্তৃক কমিটি, তারা কিন্তু কাজ করে না। যদি তারা কাজ করতো বহু আগে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্ট বলেন সেটি খোলা হতো, লাইসেন্স বলেন সেটি করা হতো, যে যে সমস্যাগুলো ছিল অ্যাটাচমেন্ট সম্পদ গুলা আমাদের হাতে চলে আসতো, সবগুলো হয়ে যেত, কিন্তু তারা কাজটা করে নাই। তৎকালীন যিনি চেয়ারম্যান ছিলেন সে করে নাই। এখন এই যিনি চেয়ারম্যান আছেন ওনার উদ্যোগ আছে এখন, যাই হোক, আমি কারো পিছনে বলতে রাজি না, ওনার উদ্যোগ আছেন। এখন আপনারা আপনারা বলেন, আপনারা যারা ভোটে আছেন তারাও বলবেন। আমরা যেহেতু বেরোইছি, আমি এবং রফিকুল আলম সাহেব, আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি সবাই সমন্বয় হয়ে কাজটা করতে পারি, সেই দোয়া চাচ্ছি আপনাদের কাছে। আজকে আর বিরক্ত করতে যাচ্ছি না, আপনারা অতি শিগগিরই আরেকটা মিটিং ডাকেন, এরকম জুম মিটিং, কিন্তু সন্ধ্যার থেকে শুরু করবেন, এত রাতের দরকার নেই। সন্ধ্যা থেকে শুরু করলে শেষ করতে পারবো, 12টার আগে শেষ করতে পারবো। এত রাতে তো জেগে থাকতে পারি না, কারণ 12 বছরের এক্সপিরিয়েন্স, 12 বছর আর্লি ঘুমাই অভ্যাস, তার জন্য কষ্ট হয়ে যায়। যাই হোক, ভালো থাকেন সকলে, সুস্বাস্থ্য কামনা করছি। আজকের এই প্রোগ্রামে এখানে সমাপনী ঘোষণা করছি। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ, আবার দেখা হবে, বাই বাই।